গ্যাসের গতিতত্ত্বটা পড়বো। আদর্শ গ্যাসের যে কয়টা সূত্র ছিল, ইভেন শেষ পর্যন্ত যে সমন্বয় সূত্র ছিল ওইখান পর্যন্ত আমরা পড়ে নিছি। ভাই হ্যাঁ বলো। আজকে কি ফার্স্ট ক্লাস গ্যাসের হ্যাঁ গতিতত্ত্বের? হ্যাঁ হ্যাঁ আজকে ফার্স্ট ক্লাস। তো আশা করি সবাই যতটুকু পড়ানো হয়েছে ততটুকু বুঝছো। আমরা আজকে গতিতত্ত্ব শুরু করব। ভাই যতটুকু পড়ানো হয়েছে মানে কি? মানে এর আগে আমি পড়াইছি না? এতদিন কি আমার ক্লাস অফ ছিল নাকি? ভাই আমি গতিতত্ত্বের কথা বলতেছি যে আজকে কি গতিতত্ত্ব ফার্স্ট। গতিতত্ত্ব আজকে ফার্স্ট ক্লাস। এই দেখো আমি শুরু করতেছি, বলে আপনাদের কি বলতেছি যে আজকে আমরা গতিতত্ত্ব পড়বো। এই দেখুন আমি লিখে রাখতেছি, দাঁড়াও, আজকে আমরা পড়বো গতিতত্ত্ব। আমি এটা পড়াইতে যাইয়া, এই গতিতত্ত্ব পড়াইতে যাইয়া যা যা দরকার আগে তা বলে রাখতেছি, পরবর্তীতে যেন আর এইসব প্রশ্ন না করো। কারণ যদি আমার প্রথম অংশটুকু বুঝে না দেখো, পিছনে যাইয়া শুধু উল্টাপাল্টা প্রশ্ন করবা। হ্যাঁ, এই জন্য আমি গ্যাসের গতিতত্ত্ব সম্পর্কে যা যা লাগবে এগুলো আগে বলে বলে রাখতেছি। প্রথম কথা হচ্ছে, গ্যাসের বৈশিষ্ট্য যদি তোমার বুঝতে হয় তাহলে গ্যাসে কিন্তু আবদ্ধ করে রাখতে হবে। যদি আবদ্ধ না করো তাহলে গ্যাসের কোনো অস্তিত্ব থাকবে না, গ্যাসটা সমস্ত জায়গা নিয়ে নেবে। এটা হচ্ছে গ্যাসের খুব সুন্দর একটা বৈশিষ্ট্য। গ্যাস যে জায়গায় থাকে ওই জায়গার সমস্ত অংশটা জায়গাটা দখল করে না, এটা আমরা জানি। তো আমি বুঝাতে চাচ্ছি গ্যাসের প্রপার্টিজ গুলা বুঝতে হলে গ্যাসে আবদ্ধ করে রাখতে হবে। দ্বিতীয়ত, গ্যাসের যে অণুগুলা থাকবে, গ্যাসের প্রত্যেক গ্যাসের অণুর ভর, সাইজ, গঠন দেখতে অবশ্যই একরকম না। হাইড্রোজেনের একটা অণু দেখতে যেমন, অবশ্যই অক্সিজেনের এটা দেখতে এমন না। অবশ্যই তাদের মধ্যে একটা পার্থক্য আছে। তবে হাইড্রোজেনের একটা অণু সম্পর্কে যদি তুমি বুঝতে পারো যে এটা এটা দেখতে এমন, তার কালার এমন, তার ভর এমন, তার গঠন এমন, তাহলে হাইড্রোজেনের যত পরমাণু আছে সবাই একই রকম। মানে আমি বোঝাতে চাচ্ছি একই গ্যাসের প্রত্যেকটা অণু সেম, তার ভর, কালার, গঠন সব সেম, কিন্তু ভিন্ন পদার্থে ভিন্ন গ্যাসের অণুগুলা ভিন্ন ভিন্ন রকম। হাইড্রোজেনের গ্যাসের অণুর সাথে তুমি অক্সিজেনের গ্যাসের অণুর তুলনা করতে পারো না, অবশ্যই সেম হবে না। তবে তুমি যদি বুঝতে পারো অক্সিজেনের একটা অণুর ভর হচ্ছে ধরে নাও স্মল এম, তাহলে তোমার বুঝতে হবে অক্সিজেনের যত অণু আছে সবার স্মল এম, সবার ভর সেম, সবার আয়তন সেম, সবার ঘনত্ব সব সেম আসবে সবার। তাহলে আমি কি কি আবার বলি, কি বলছি আমি, প্রত্যেক পদার্থের, যে তুমি যদি একটা নির্দিষ্ট গ্যাস নাও, পদার্থ না গ্যাস যদি বলি, প্রত্যেকটা পদার্থের গ্যাস যদি বলো তাহলে সবগুলা অণুর ভর সেম আসবে, কিন্তু এক একটা গ্যাসের অণুর ভর এক এক রকম আসবে। আচ্ছা, তো এই হচ্ছে কাহিনী। আর দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে লিখে রাখি, আজকেও নেটে খুব প্রবলেম করতেছে দেখা যাচ্ছে। একটা মিনিট। আচ্ছা বলতেছি, একটা একটা মিনিট দাঁড়াও, একটু দাঁড়াও। ও মাই গড। আচ্ছা, বলতেছিলাম যে একটা গ্যাসের, তুমি যখন একটা নির্দিষ্ট গ্যাস নিবা, গ্যাসের প্রত্যেকটা অণু সেম হবে। অক্সিজেনের একটা অণুর ভর যা, অক্সিজেনের যত
যত অণু থাকবে তার সবগুলার বোর্ড সেম আসবে। তবে অক্সিজেনের যা আসবে হাইড্রোজেনের সেম আসবে না, কার্বন ডাই অক্সাইডের সেম আসবে না, এক একটার এক এক রকম আসবে। বোঝা যাচ্ছে যে এক একটা অণুর এক একটা গ্যাসের অণুগুলার ভর নির্দিষ্ট করা, সবগুলার সেম আসবে। তো এটা হচ্ছে প্রথম কথা। আর আমরা দুইটা ওয়ার্ডের সাথে পরিচিত হবো, একটা হচ্ছে গড়, গড় বর্গবেগ, আর আরেকটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। এটা হচ্ছে গড় বর্গবেগ, এটা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ, দুইটা অবশ্যই সেম না, দুটোর মধ্যে পার্থক্য আছে। এখন এই এই যে দুইটা ওয়ার্ড লিখলাম, এগুলা বোঝার সহজ উপায় হচ্ছে পিছন থেকে শুরু করে না আস্তে আস্তে সামনের দিকে আগাবা, তাহলে এটার মিনিং পেয়ে যাবা। যেমন এটার মানে হচ্ছে প্রথম রে বেগ রে কি করব, বর্গ করব, তারপরে গড় করে দিব, এটার মানে হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। যেমন একটা পাত্র যদি তুমি গ্যাস নেও, তাহলে গ্যাসের যে অণুগুলা থাকবে সবগুলা অণুর ভেলোসিটি সেম আসবে না, এক একটার এক এক রকম আসবে। যেমন ধরে নাও আমরা ৪-৫টা অণুর বেগের কথা বলি, যে আমি এখান থেকে এই পাত্রের মধ্যে ধরে নাও কোনো একটা গ্যাস নিলাম। আমি আবার বলতেছি, কি বলছি, যে একটা পাত্রের মধ্যে যদি আমরা কিছু পরিমাণ গ্যাস নেই, তাহলে গ্যাসের প্রত্যেকটা অণুর ভেলোসিটি সেম আসবে না। কারণ দেখো তারা কিন্তু ছুটাছুটি করবে। এই ছুটাছুটি করতে যেয়ে একজন আরেকজনের ধাক্কা দেবে। তো ধাক্কা দেওয়ার পর কি হবে, যে ধাক্কা দিল তার ভেলোসিটিটা একটু কমে যাবে, আর যারে ধাক্কা দিল তার ভেলোসিটিটা একটু বেড়ে যাবে। তো আমি আসলে বোঝাতে চাচ্ছি যে যাই হোক, ধাক্কা দেওয়ার পর একজনের ভেলোসিটির একটা পরিবর্তন আসবে। তো এ দেখে আমরা কি বুঝলাম, যে একটা একটা পাত্রের মধ্যে যদি গ্যাস থাকে, তাহলে গ্যাসের প্রত্যেকটা অণুর ভেলোসিটি সবসময় সেম থাকবে না, এগুলা পরিবর্তনশীল। তো আমি ধরে নিচ্ছি কোনো একটা সময় প্রথম কণাটার বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, পরেরটা হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, পরেরটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, পরেরটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। এরকম আমরা 4টা গ্যাসের কণা নিলাম যাদের ভেলোসিটি হচ্ছে এমন, প্রথমটার 3, তারপরটার 7, তারপরটার 2, তারপরটা 4। এখন যদি বলে এই 4টা দিয়ে যদি বলে তুমি গড় বর্গবেগ বের করো, তাহলে তুমি কি করবা? প্রত্যেকটারে যোগ করে দাও। না না না, সরি, যোগ করবা তো পরে, আগে 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 সরি সরি আগে বেগ গুলারে কি করব, বর্গ করব। কারণ আমাদের এখন শিখতে যাচ্ছি গড় বর্গবেগ কাকে বলে। তাহলে প্রথমে আমরা বেগ গুলারে বর্গ করব, তারপরে গড় করে দিব। তাহলে এই যে বেগ, এই 4টা হচ্ছে বেগ, তারপরে বর্গ করো, সবগুলো স্কয়ার করে দাও। এটা হচ্ছে বর্গ, মানে বেগ এর বর্গ, তারপরে কি করব, গড়। গড় মানে কি, সমষ্টি, তারপরে যতটা তত দিয়ে ভাগ। তাহলে এটা 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 সমষ্টি বের করো। এই যে সমষ্টি বের করলাম, সমষ্টি বের করার পর যতটা, এখানে কয়টা আছে, 4টা, 4 দ্বারা ভাগ দিয়ে দাও। তাহলে এই যে দেখো, এটাই হচ্ছে আমাদের যা আসবে, এই জিনিসটারই বলা হবে গড় বর্গবেগ। আবার বলি, এটি হচ্ছে গড় বর্গবেগ। তো একদমই সহজ, বেগ গুলার বর্গের গড় বলা হয় গড় বর্গবেগ। এখন যদি বলে বোঝার দরকার পড়ে তোমার বর্গমূল গড় বর্গবেগ, তাহলে বর্গমূল গড় বর্গবেগ বুঝতে হলে আমি এখান থেকে বুঝাই দিই যে বর্গমূল গড় বর্গবেগের মানে কি। এটাও তুমি পিছন থেকে আসবা, প্রথমে বেগ গুলারে বর্গ করবা, তারপরে গড় করবা, তারপরে বর্গমূল করবো। কি করবো বলছি, বেগ গুলারে বর্গ করবো, গড় করবো, বর্গমূল করবো, উল্টা থেকে কিন্তু। তাহলে এই যে প্রথমে বেগ, ধরো আমি 4টা গ্যাসের অণু নিলাম, তাদের ভেলোসিটি হচ্ছে 3, 7, 2, 4। তাহলে প্রথমে কি করবো, বেগ গুলারে বর্গ করবো, বর্গ করে দাও। এই যে বর্গ করলাম, বর্গ করার পর গড় করে দাও। গড় মানে কি, সমষ্টি ডিভাইডেড বাই মোট যতটা আছে ততটা। এখানে মোট 4টা কণা ছিল, ডিভাইডেড বাই 4। তারপরে কি করব, বর্গমূল করে দিব। বর্গমূল মানে হচ্ছে যে রুট ওভার যা আসছে, এই জিনিসটারই বলা হয় বর্গমূল গড় বর্গবেগ। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে এই টার্মগুলোর কি দরকার, গড় বর্গবেগেরই কি দরকার, বর্গমূল গড় বর্গবেগেরই কি দরকার। শুনো, যখন যখন আমরা এইগুলার ভেলোসিটি নিয়ে তোমার কোনো কারণে গড় বর্গবেগের দরকার পড়ে, তখন যা এখানে যা মান আসবে, তুমি দেখো এটার মান কত আসতে পারে। ধরে নাও এই যে আমরা সংখ্যাগুলারে শুধু যদি গড় বর্গবেগ করি, কি করব, গড় বর্গবেগ নিয়ে যদি কাজ করি, তাহলে তুমি কি 100% রাইট আনসার পাবা নাকি? গড় দিয়ে কি কেউ 100% রাইট মানে আনসার পায় নাকি? যেমন ধরো আমি যদি 3জন ব্যক্তির বয়সের কথাই চিন্তা করি, একজন ব্যক্তির বয়স হচ্ছে 3, অপরজন ব্যক্তির বয়স হচ্ছে 7, অপরজন ব্যক্তির বয়স হচ্ছে 2, মানে বাচ্চার আর বয়সই চিন্তা করো, ব্যক্তি নাই বলি। এই 4জন
বাচ্চার বয়স যদি এমন হয়, এখন গড় করলে কত আসবে দেখি? গড় করলে আসবে 10 আর এখানে আসে 16, 16 এর 4 দ্বারা ভাগ করলে আনসার আসতেছে 4। তাহলে এই যে গড় বয়সটা আসতেছে 4, এটা কি আসলে অ্যাকচুয়াল কোনো হিসাব নাকি? যে তুমি কি এখান থেকে অ্যাকচুয়াল কিছু পাচ্ছ? আসলেই কি সবার বয়স 4 ছিল নাকি? জাস্ট গড় থেকে আমরা একটা আইডিয়া করতে পারি যে হ্যাঁ, এখানে যে বাচ্চারা আছে তাদের বয়সের গড়টা মোট 4 এর আশেপাশে বা 4। এই অ্যাকচুয়াল মান জানা যায় না। তো আমরা যখন এই গড় বেগের দরকার পড়ে তখন হিসাব করে দেখা গেছে এরর তো এখানে অবশ্যই থাকবে, মানে ভুল তো এখানে অবশ্যই থাকবে, কারণ গড় তো অ্যাকচুয়াল জিনিসটা দিচ্ছে না। এখানে গড় বর্গমূল বর্গবেগ থেকে হিসাব করলে পরে ভুলের পরিমাণটা কম হয়। যাই হোক, তোমরা এটলিস্ট সংজ্ঞাটা তো বুঝছো। এটা আমার একটু পরেই লাগবে, সো এটা যেন আর না বলতে হয়। বর্গমূল গড় বর্গবেগ কাকে বলে? বর্গমূল গড় বর্গবেগ হচ্ছে যে একটা একটা পাত্রে যদি আমরা গ্যাস নেই বা অনেকগুলা গ্যাসের অণু নেই, গ্যাসের অণুগুলার ভেলোসিটি সবগুলার সেম আসবে না, তো তাদের বেগের বর্গের গড়ের বর্গমূলটারই বলা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। কি বলছি? বেগের বর্গের গড়ের বর্গমূলটারই বলা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। আচ্ছা, আমি কি এই জিনিসটা আবার বলবো নাকি বুঝে গেছো? একটু জানাও তো। এই সবাই কি বুঝছো? হ্যাঁ, এটা আরএমএস বলি আমরা, রুট মিন স্কয়ার। আচ্ছা, আমার সাউন্ডটা কি যথেষ্ট ঠিক আছে নাকি আর একটু জুড়ে বলবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আমার আমার এই ওয়ার্ডগুলা কিন্তু লাগবে, হ্যাঁ। এই গড় বর্গবেগ, বর্গমূল বর্গবেগ, এগুলো আমার লাগবে, তাই আমি এগুলো আগেই বলে রাখছি। এখন আমরা শুরু করি তাহলে। তোমাদের আমাদের আবার ওই 4 নাম্বার চ্যাপ্টারে চলে যেতে হবে এটা পড়তে যাইয়া। তো ধরে নাও এখানে যা দেখতেছো এটা হচ্ছে একটা আবদ্ধ পাত্র। আমি আসলে খুব ভালো ড্র করতে পারি না, তাও আমি চেষ্টা করব। এই যে এটা হচ্ছে একটা আবদ্ধ পাত্র, এবং আমরা যে পাত্রটা নিলাম, ধরে নাও এই পাত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল এল, এবং এটা একটা ঘনক আকৃতির একটা বক্স। কি বলছি? একটা পাত্র, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল এল, এবং এটা একটা ঘনক আকৃতির। আমারে সবাই একটু জানাও তার আয়তনটা কি আসবে। একটা ঘনক আকৃতির বস্তুর একটা বাহুর দৈর্ঘ্য যদি হয় স্মল এল, তাহলে তার আয়তনটা কি? এই সবাই বলো, ঘনক আকৃতির বস্তুর আয়তন কত? এল কিউব। গুড। হ্যাঁ, এল কিউব। তাহলে যদি আমার দরকার পড়ে এটা, তাহলে যেন এটা আমি লিখতে পারি যে এটার একটা বাহুর দৈর্ঘ্য যদি হয় এল, তাহলে মোট আয়তন ভি ইকুয়াল টু আসবে এল কিউব। আচ্ছা, তারপরে এটা জানাও যে আমি তার মোট তল কয়টা? তার মোট তল কয়টা রে? হুম, 3টা নাকি? তার মোট তল কয়টা? 6টা। বলো। থ্যাংক ইউ। বলো এক একটা তলের ক্ষেত্রফল কত? এক একটা তলের ক্ষেত্রফল কত? এই 6L2 মানে কি? এক একটা তলের ক্ষেত্রফল কত জানতে চাচ্ছি। মানে একটা তলের ক্ষেত্রফল কত? একটা তলের ক্ষেত্রফল কত? যদি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য স্মল এল হয়, তাহলে একটা তলের ক্ষেত্রফল কত? এই তাহমিদ, কি হয়েছে রে? চুপ মারে বসে আছো যে? হ্যাঁ, এল স্কয়ার বুঝে গেছো তাই না? এল স্কয়ার, এক একটা তলের ক্ষেত্রফল আসবে এল স্কয়ার। এই ইনফরমেশনটুকু তো একদম বোঝাই যাচ্ছে, এখানে আর বলার কিছু নাই। যে আমি একটা পাত্র নিলাম যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল এল, তার মানে তার আয়তন হবে এল কিউব। তার মোট 6টা তল আছে, তার এক একটা তলের ক্ষেত্রফল হচ্ছে এল স্কয়ার। আবার ধরে নাও একটা গ্যাসের কণা আছে এখানে, একদম এই প্রান্তে একটা গ্যাসের কণা আছে। এই যে গ্যাসের কণাটা আছে, এখানে তো মোট অনেকগুলা কণা আছে। আমি ধরে নিচ্ছি মোট এন সংখ্যক কণা আছে এখানে, ক্যাপিটাল এন সংখ্যক কণা আছে এখানে। কিসের কণা আছে? যে কোনো একটা গ্যাস নিলাম আমরা, হতে পারে হাইড্রোজেন, ধরতে পারো হাইড্রোজেনের কণা। এখানে আমরা
কিছু পরিমাণ হাইড্রোজেন গ্যাস নিলাম এবং হিসাব করে দেখা গেছে মোট ক্যাপিটাল এন সংখ্যক হাইড্রোজেনের কণা আছে, গ্যাসের অণু আছে, যে জায়গায় প্রত্যেকটা অণুর ভর হচ্ছে স্মল এম। তাহলে কি দাঁড়াইলো, প্রত্যেকটা অণুর ভর স্মল এম, এরকম অণু আছে মোট ক্যাপিটাল এন সংখ্যক। তাহলে বলো তো এখানে মোট যতটুকু গ্যাস আছে ওই গ্যাসের ভর কত, মোট ভর কত? এই সবাই একটু জানাও, ওই গ্যাসের মোট ভর কত একটু জানাও। বর্ষা, আমি জানতে চাচ্ছিলাম এক একটা অণুর ভর তো স্মল এম, মোট অণু আছে আবার ক্যাপিটাল এন সংখ্যক, তাহলে জানতে চাচ্ছি মোট কত ভরের অণু আছে এখানে, মানে মোট ভরটা কত গ্যাসের, মোট ভর কত। মোট ভরে যদি আমি বলি ক্যাপিটাল এম, যদিও ক্যাপিটাল এম বলা ঠিক না, কারণ ক্যাপিটাল এম তোমরা আবার আণবিক ভর বুঝো কিনা, আপাতত ক্যাপিটাল এম হচ্ছে মোট ভর, এন ক্যাপিটাল এন ইনটু স্মল এম। কারণ একটা অণুর ভর যদি স্মল এম হয় তাহলে মোট এন সংখ্যক আছে, তাহলে ক্যাপিটাল এম হচ্ছে মোট ভর। এই যে অণুটা আছে দেখতেছো, আমরা একটা বিবেচনা করলাম, সবগুলার ভেলোসিটি কিন্তু অবশ্যই সেম আসবে না, তবে সবগুলার ভর সেম, সবগুলা অণুর ভর সেম। এই যে গ্যাসের অণুটা দেখতেছো, ও চলতে শুরু করছে, চলতেছে 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 চলতে চলতে কত বেগে চলতেছে, আমি ধরে নিচ্ছি ও u1 বেগে চলতেছে। u1 দ্বারা কি বুঝবো, ইউ তো হচ্ছে তার বেগ, আর 1 দ্বারা বুঝবো প্রথম অণুটার বেগ, মানে আমরা যেটা নিয়ে কাজ করতেছি এটা প্রথম অণু, এবং এই অণুটার বেগ হচ্ছে u1। এই যে তোমরা পাত্রটা দেখতেছো তার এক একটা বাহুর দৈর্ঘ্য কিন্তু স্মল এল। এই অণুটা আইসা দেয়ালে ধাক্কা দিবে, কোন দেয়ালে ধাক্কা দিবে, এই যে এই পাশের যে দেয়ালটা দেখতেছো, এই যে ক্ষেত্রফল বিশিষ্ট দেয়ালটা দেখতেছো, এখানে আইসা ধাক্কা দিবে। অণুটা আইসা ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পর ও বিপরীত পাশে ফিরে আসবে, বুঝো কিন্তু, ও একটা ধাক্কা দিবে দেয়ালে যাইয়া, ধাক্কা দিয়ে বিপরীত পাশে ফিরে আসবে। এটার ভর কত, যে অণুটা যাচ্ছে তার ভর আমরা ধরে নেব স্মল এম। এখানে অবশ্যই m1 দিব না, কারণ গ্যাসের প্রত্যেকটা অণুর ভর সমান, এখানে m12 দেওয়ার কোনো মানে নাই, সবার সমান। কিন্তু বেগের জায়গায় থেকে আমার 1 2 দিতে হবে, কারণ সবার ভেলোসিটি সেম না। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখন আমারে শুধু এতটুকু জানাও, ও যখন যাচ্ছে তখন তার ভরবেগ কত, ও যখন যাচ্ছে ধাক্কা দিতে তখন তার ভরবেগ কত? গুড। ও যখন যাচ্ছে তখন তার, এই বি আসলো কোথা থেকে রে, আমি তো ইউ বলতেছি, ঠিক আছে, u1m অথবা mu1 ধাক্কা দিল। আচ্ছা, আমরা বলবিদ্যাতে একদম লাস্ট ক্লাসে একটা টার্ম শিখছিলাম, একটা হালকা বস্তু যদি একটা বিশাল ভারী বস্তুরে যায় ধাক্কা দেয়, তাহলে বিশাল বস্তুটার বেগের কোনো পরিবর্তন হয় না, কিন্তু হালকা বস্তুটা ঠিক একই বেগে বিপরীত দিকে ফিরে আসে। এমন কোনো কিছু কি তোমাদের পড়াইছি আমি? একটা হালকা বস্তু যদি একটা বিশাল বস্তুরে যায় ধাক্কা দেয়, তাহলে বিশাল বস্তুটার বেগের কোনো পরিবর্তন হয় না, হালকা বস্তুটা একই বেগে বিপরীত দিকে ফিরে আসে। ওয়াও, তাহলে তো তোমরা জানোই। ধাক্কা দিল, ও ধাক্কা দিল গিয়া, তাহলে একটা অণুর ভরের তুলনায় ওই যে পাত্রটা এটা তো বিশাল ভারী, এটা বিপরীত দিকে ধাক্কা দিয়ে আমি ধরে নিচ্ছি ও এখান থেকে স্টার্ট করে টি সময়ে যায় ধাক্কা দিল, মানে টি সময় লাগছে এখানে আসতে, ধাক্কা দিয়ে আবার বিপরীত পাশে ফিরে আসছে। তাহলে তোমরা কি ওই ওই কাহিনীটা বুঝতেছো কিনা, যে ও একটা ধাক্কা দিল যাইয়া, ধাক্কা দিয়ে বিপরীত পাশে ফিরে আসতেছে, এতটুকু একটু মাথায় রাখো, ধাক্কা দিয়ে বিপরীত পাশে ফিরে আসতেছে। ও সরি, ধাক্কা দিয়ে বিপরীত পাশে ফিরে আসতেছে, তার জন্য টাইম লাগছে কতটুকু, টি পরিমাণ, মানে এখান থেকে আইসা যে এখানে ধাক্কাটা দিল তার জন্য মোট টি পরিমাণ টাইম লাগছে। ধাক্কা দেওয়ার সাথে সাথে তার ভেলোসিটি কিন্তু u1ই থাকবে, কিন্তু এখন তার বিপরীত দিকে, এটার আমরা লিখবো -u1। তাহলে আমার একটু বলো, ধাক্কা দেওয়ার পর তার ভরবেগ কত, কোনটা যে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পর তার ভরবেগ কত? এই সবাই জানাও, ধাক্কা দেওয়ার পর তার ভরবেগ কত?
মাইনাস এম ইউ ওয়ান। থ্যাংক ইউ। সবই ঠিক আছে, তার ভরেরও চেঞ্জ হয়েছে না, তার ভেলোসিটিও চেঞ্জ হয়েছে না, কিন্তু ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, তাই বিপরীত দিকে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এখন আমার একটু জানাও তার মোট ভরবেগের পরিবর্তন কতটুকু। তার মোট ভরবেগের পরিবর্তন কতটুকু ছিল এম ইউ ওয়ান, আর ধাক্কা দেওয়ার পর হয়ে গেছে মাইনাস এম ইউ ওয়ান, তাহলে পরিবর্তন কতটুকু? ওয়াও, তাহলে তো তোমরা বুঝেই গেছো। তার মানে তার ভরবেগের পরিবর্তন, আমি এখানে একটু বাংলায় লিখে রাখবো, তার ভর বেগের পরিবর্তন 2m(u1). আমারে যারা, যদি কেউ না বুঝে থাকো আমার একটু বলো যে তোমরা বুঝছো কিনা, প্লিজ একটু একটু, বিশেষ করে যারা বুঝছো না তারা আমারে জানাও যে আমি এই জায়গাটা আবার রিপিট করবো কিনা। এমন কেউ কি আছো যে যাদের অসুবিধা হচ্ছে? প্লিজ বইলো কিন্তু। আচ্ছা, আবার এই আমাদের যে গ্যাসের অণুটা এম্বরের, এটা এটা চলতেছিল, যখন চলতেছিল তখন তার বেগ ছিল u1, তার মানে তার ভরবেগ ছিল এম ইউ ওয়ান। ধাক্কা দিল, ধাক্কা দিয়ে বিপরীত পাশে ফিরে আসতেছে, তার মানে ধাক্কা দেওয়ার পর তাহলে প্রথমে ছিল এম ইউ ওয়ান, তারপরে হয়ে গেছে মাইনাস এম ইউ ওয়ান। এখন আমরা পরিবর্তন কিভাবে বের করি বলো তো? তুমি একটা এটা থেকে এটা মাইনাস করে দাও, তাহলে তো তোমার পরিবর্তনটা চলে আসবে। তাহলে প্রথমে ছিল এম ইউ ওয়ান, শেষে ছিল মাইনাস এম ইউ ওয়ান, তাহলে এটা থেকে এটা মাইনাস করে দিলে চলে আসবে দেখো 2m(u1). তাহলে এটা হচ্ছে তার ভরবেগের পরিবর্তন, যদিও পরিবর্তন শেষ মাইনাস আদি করে, কিন্তু শেষ মাইনাস আদি আর আদি মাইনাস শেষ একই হতা, জাস্ট একটা মাইনাস চিহ্নের পরিবর্তন আর কি। আমরা যেহেতু মানটা হিসাব করব, তাই আমরা তুমি এইভাবে হিসাব করতে পারো। তাহলে তার ভরবেগের প্রথমে ছিল mu1, শেষে হয়ে গেছে মাইনাস mu1, তাহলে পরিবর্তন হবে এটা থেকে এটা মাইনাস করে দিলে যা আসে দেখো যে হয়ে গেছে 2m(u1). আশা করি এখন বুঝতে পারছো। আচ্ছা, এই যে এতটুকু ভরবেগের পরিবর্তন হলো, আমি কিন্তু টাইম ধরে নিছিলাম মোট টি পরিমাণ টাইম লাগছে ধাক্কা দিতে, যে এই যে এখান থেকে এখানে এসে ধাক্কা দিতে তার টি পরিমাণ টাইম লাগছে, ধাক্কা দেওয়ার সাথে সাথেই তো তার ভরবেগের পরিবর্তন হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে একটা ঐকিক নিয়ম করতে পারি যে টি সময়ে, টি সেকেন্ডে ভরবেগের পরিবর্তন হয় 2m(u1). তার মানে 1 সেকেন্ডে ভরবেগের পরিবর্তন হবে 2m(u1)/t। তাহলে এই যে এতটুকু আমি বের করলাম 2m(u1)/t, এটা হচ্ছে 1 সেকেন্ডে ভরবেগের কতটুকু পরিবর্তন হয়েছে। আর 1 সেকেন্ডে যতটুকু ভরবেগের পরিবর্তন হয় তারে বলা হয় ভরবেগের পরিবর্তনের হার। এখন তোমরাই বলো ভরবেগের পরিবর্তনের হার কিসের সমান? এই জানাও তো একটু, ভরবেগের পরিবর্তনের হার কিসের সমান? গুড। ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে বলের সমান। তার মানে এটা কি বের হইছে জানো? এই যে হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে আমাদের এখানে একটা 2m(u1)/t, এই জিনিসটা হচ্ছে আমাদের বলের সমান। কিসের বল? ওই যে প্রথম কণাটা যে একটা দেয়ালে যে ধাক্কা দিল, একটা কি ধাক্কা দিল মানেই তো বল দিল। তাহলে ও কতটুকু বল দিছে? ও ঠিক এতটুকু বল দিছে। এখন যেহেতু প্রথম কণাটা এতটুকু বল দিছে, তাহলে এটার বলবো আমরা F1, কারণ সবগুলার বলের পরিমাণ তো সেম আসবে না। একটু দেখো, সবগুলার ভেলোসিটি তো সেম আসবে না। যেহেতু সবগুলার ভেলোসিটি সেম আসবে না, তাহলে সবগুলার ভরবেগের পরিবর্তনও সেম আসবে না, তার মানে সবগুলার প্রযুক্ত বলের পরিমাণও সেম আসবে না। এই জন্য আমি এখানে F1 দেবো। তাহলে F1 দ্বারা কি বোঝাচ্ছি? F1 মানে হচ্ছে প্রথম কণাটা যে দেয়ালে যাইয়া ধাক্কা দিচ্ছে, ওই দেয়ালে মোট বলের পরিমাণ হচ্ছে 2m(u1)/t। আশা করি এই জায়গাটা সবাই বুঝতে পারছো। এখন আসো এই টাইমটা আমরা এখান থেকে সরাই ফেলি। এই প্রথম কণাটা কত বেগে চলতেছিল? u1 বেগে। তার এই পাশ থেকে এই পাশে আসতে মোট কতটুকু টাইম লাগছে? টি পরিমাণ। এই পাশ থেকে এই পাশের লেন্থ কত? স্মল এল। তাহলে আমাদের যে একটা সূত্র ছিল S=vt সমবেগের ক্ষেত্রে, গ্যাসগুলো অবশ্যই আমি ধরে নিচ্ছি সমবেগে চলতেছে, তাহলে তার S হিসেবে কাজ করবে L, মানে পাত্রটার লেন্থ, ইকুয়াল টু V হিসেবে কাজ করবে u1, কারণ ও u1 বেগে চলতেছিল, আর টাইমের মান তো t থাকবে। তাহলে দেখো S=vt, L=vt। আবার বলতেছি, পাত্রটা যে এইখান থেকে শুরু করে বিপরীত যে দেয়ালটা আছে এখানে যে ধাক্কা দিল,
এখান থেকে এখানে লেন্থ হচ্ছে এল, তার ভেলোসিটি ছিল e1 এবং টাইম ছিল t1। তাহলে t এর পরিবর্তে আমি কি লিখতে পারবো? এল ডিভাইডেড বাই u1। আমি এই t রে এখান থেকে রিপ্লেস করে দিব কিসের পরিবর্তে? এল ডিভাইডেড বাই u1 এর পরিবর্তে। তাহলে এই যে t দেখতেছো, এখানে আমি লিখে দিলাম 2m u1 ডিভাইডেড বাই t এর জায়গায় লিখে দিব l ডিভাইডেড বাই u1। এই u1 টা কিন্তু উপরে উঠে যাবে, তখন আমরা পেয়ে যাব 2m u1 স্কয়ার ডিভাইডেড বাই স্মল l। আমারে একটু জানাও সবাই, এখন পর্যন্ত যা বলছি এটা কি বুঝছো না আবার রিপিট করব? এই জায়গাটা যে লিখছি এটা কি বোঝা যায়? থ্যাংক ইউ। আচ্ছা এখন বলো, যে দেয়ালে যায় ধাক্কা দিল ওই দেয়ালের ক্ষেত্রফল কত? এই যে দেয়ালে যায় ধাক্কা দিল ওই দেয়ালের ক্ষেত্রফল কত? যে দেয়ালে যে ধাক্কা দিল ওই দেয়ালের ক্ষেত্রফল কত? এল স্কয়ার। আমি এই যে, হ্যাঁ থ্যাংক ইউ, এই যে F1টা দেখতেছো, হ্যাঁ থ্যাংক ইউ, এই যে F1টা দেখতেছো, এটারে তার ক্ষেত্রফল দিয়ে ভাগ দিয়ে দিব। আচ্ছা আলাদা লিখি, এই F1 রে তার ক্ষেত্রফলটা ছিল এল স্কয়ার, এটা দিয়ে ভাগ করে দিব। বলো বল রে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? এই সবাই জানো বল রে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? গুড। তার মানে এখন আমাদের যে আনসারটা আসতেছে, ওই ইগু বরবেগ কয় কিতাবি, বলের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে ভরবেগ পাওয়া যায়। ইগু গাঞ্জা আজকে একটু বেশি খেলিছে। এই নমুনাতে এল এল লাইনটা ওই যে এই জায়গাটা নেই রে, এই জায়গাটা নেই, নাকি এখনের লাইনটা? কোনটা বলো, উপরেরটা না এখনেরটা? ও এখনেরটা তো একদম সহজ। আমরা এই যে F1টা দেখতেছো, এই F1 রে তার জাস্ট ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দিলাম, আর জানতে চাচ্ছি বল রে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? বল রে ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে পরে চাপ পাওয়া যায়, প্রেসার পাওয়া যায়। আরে আমরা শিখে আসছি না, চাপ P ইকুয়াল টু হচ্ছে F বাই A, এই আর কি। বল রে ক্ষেত্রফল দ্বারা ভাগ করে চাপ পাওয়া যায়। যেহেতু এটা F1 ছিল, তাহলে যে চাপটা পাবো এটা হচ্ছে P1। P1 দ্বারা আমি বোঝাচ্ছি প্রথম কণাটা ওই দেয়ালে যাইয়া কতটুকু চাপ দেয়। আবার বলি, P1 দ্বারা আমি বোঝাচ্ছি প্রথম কণাটা ওই দেয়ালে যাইয়া কতটুকু চাপ দেয়, এটা হচ্ছে P1। যেহেতু সবার বল সেম আসবে না, তাহলে সবার চাপও সেম আসবে না, অবশ্যই ভিন্ন ভিন্ন আসবে, তাই আমি P1 দিলাম। আচ্ছা, তো এখানে P1, তাহলে F1 বাই এল স্কয়ার, তো আমি F1 এর মানটা একটু বসাই দিতে যাচ্ছি। F1 এর মান কিন্তু আমরা এখানে বের করে রাখছিলাম। F1 এর জায়গায় লিখবো 2m u1 স্কয়ার ডিভাইডেড বাই l। এই যে এটা হচ্ছে ওই যে F1 এর মান যে আগে বের করে রাখছি, এই জায়গাটা এখানে বসাচ্ছি, আর কিছু না। 2m u1 স্কয়ার l ডিভাইডেড বাই l স্কয়ার। এখন এখান থেকে লিখতে পারবো 2m u1 স্কয়ার ডিভাইডেড বাই, এই যে দেখো নিচে একটা l স্কয়ার আর ওই l টাও নিচে নামবে, তাহলে হয়ে যাবে l কিউব। এই l কিউব রে চিনতে পারছো? হুম, l কিউব হচ্ছে আমাদের v। যদি দরকার পড়ে তাহলে তার এখান থেকে উঠাই দিব, হ্যাঁ যদি দরকার পড়ে তার এখান থেকে উঠাই দিব। কিসের পরিবর্তে? ভি এর পরিবর্তে, এটা আমরা জানি। তাহলে আমরা P1 এর পরিবর্তে লিখতে পারবো 2m u1 স্কয়ার ডিভাইডেড বাই l কিউব। কি? 2m u1 স্কয়ার ডিভাইডেড বাই l কিউব। কিসের পরিবর্তে? P1 এর পরিবর্তে। P1 যদি হয়, আমি এই লাইনটা আবার একটু এখানে লিখি, পোলাপান এটা যদি না বুঝো, বুঝছো,
মানে কোন জায়গায় যদি না বুঝো এর পরের লাইন জীবনেও বুঝবা না। আমরা আস্তে আস্তে ডিপে যাচ্ছি। আর মজার বিষয় হলো আজকে এমন একটা জিনিস প্রুভ করতে যাচ্ছি, একটা জিনিসই প্রুভ করবো শেষ পর্যন্ত, কিন্তু মাঝে দিয়া 6টা অথবা 7টা সূত্র প্রমাণ হয়ে যাবে। মানে এই জিনিসটা এতই সুন্দর, নরমালি কেউ প্রমাণ দেখায় না, সবাই সূত্র পড়ায় যে এটা এটা সমান এটা, এটা সমান এটা। কিন্তু আমি এটা পড়াই অলওয়েজ, কারণ এটা প্রমাণ দিতে যাইয়া 6-7টা সূত্রের প্রমাণ হয়ে যায়। তো আমার এক কষ্টে সব শেষ। এই জন্য আমি বলতেছি কি, যদি কোনো জায়গায় না বুঝো প্লিজ একটু বইলো, কারণ অনেক ইনফরমেশন তো কত কিছু দেখছো নিয়ে আসতেছি, ওই ভরবেগের পরিবর্তন, ওই ভরবেগের পরিবর্তনের হার, তে আবার বল, তে আবার চাপ, মানে অনেক ঝামেলা। তাহলে আমি P1 এর মানটা কি পাইলাম? P1 সমান আসলো 2m u1 স্কয়ার ডিভাইডেড বাই l কিউব। তার মানে অবশ্যই P2 টা আসবে 2m u2 স্কয়ার ডিভাইডেড বাই l কিউব। যেহেতু m এর জায়গায় 1 নাই তাহলে 2 ও দিব না, যেহেতু l এর জায়গায় 1 নাই তাহলে 2 ও দিব না, কিন্তু যেহেতু u1 স্কয়ার আছে তার মানে অবশ্যই u2 স্কয়ার দিতে হবে, কারণ 2 নাম্বার অণুটার ভেলোসিটি তো সেম নাও হতে পারে। ঠিক একই রকম P3 সমান কি লিখবো তো বুঝতেই পারতেছো, একই রকম P4 সমান কি লিখবো তো বুঝতেই পারতেছো। এই সবগুলা অণুর ভেলোসিটি যেহেতু সেম, ভর যেহেতু সেম, তাইলে অবশ্যই আমার m এর জায়গায় 1 2 দেওয়ার দরকার নাই। আর পাত্রের যে আয়তন এটা তো l কিউব সবার জন্যই। তাহলে আমি এখন ওই যে দেয়ালটা, এই দেয়ালে যদি মোট চাপ হিসাব করি, কি বলছি, একটা দেয়ালে যদি মোট চাপটা হিসাব করি তাহলে মোট চাপটা কি আসবে দেখো। আমরা কিন্তু ধরে নিয়েছিলাম এই পাত্রের মধ্যে n সংখ্যক অণু আছে, তাহলে প্রথম কণাটা চাপ দিচ্ছে n1 P1, দ্বিতীয়টা চাপ দিচ্ছে P2, 3 নাম্বারটা চাপ দিচ্ছে P3, এরপরেরটা দিচ্ছে P4, এইভাবে আপ টু মোট অণু আছে কিন্তু n সংখ্যক, তাইলে Pn। এইভাবে যদি আমি সবগুলা এখন যোগ করে দেই তাহলেই কিন্তু পেয়ে যাব ওই দেয়ালটার মধ্যে মোট কতটুকু চাপ দিচ্ছে গ্যাস। এটা যদি আমি পি বলি তাহলে পি সমান আসবে P1 প্লাস P2 প্লাস P3 P4 আপ টু Pn পর্যন্ত। এটাই চলে আসতেছে আমাদের মোট চাপ। সবাই বলো তো এই লাইনটা বোঝা যায় কিনা? এই লাইনটা কি বোঝা যায়? ওয়াও, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, তোমরা একটা জিনিস জানো কিনা, যে একটা পাত্রের মধ্যে যখন গ্যাস রাখা হয় তখন গ্যাসটা সব দিক দিয়ে সমান চাপ দেয়। তুমি বলতে পারবা না যে এইদিকে বেশি দেয় এইদিকে কম দেয়, এমন বলতে পারবা না। কিন্তু গ্যাস অবশ্যই অবশ্যই সব দিক দিয়ে সমান চাপ দেয়। একটা পাশ দিয়ে যে পরিমাণ চাপ দিবে সব দিক দিয়ে ঠিক একই পরিমাণ চাপ দিবে, কোন দিকে কম বেশি এমন দেয় না। তাহলে আমি যদি বলি যে ওই যে এ দেয়ালটা দেখতেছো, এ যে দেয়ালটা, এই দেয়ালে যদি মোট পি পরিমাণ চাপ আমরা কাউন্ট করতে পারি, তার মানে আমি শিওর যে ও সব দিক দিয়ে পি পরিমাণ চাপ দিচ্ছে। তার মানে এই বক্সের মধ্যে যে গ্যাস আছে তার মোট চাপ হচ্ছে পি, কারণ আমি তো বলতেছি যে সব দিক দিয়ে চাপের পরিমাণটা তো সেম। তাহলে আবার বলতেছি, এই জন্যই আমি আসলে জাস্ট একটা দেয়াল নিয়ে কাজ করতেছি, কারণ আমি একটা দেয়ালে যদি চাপের পরিমাণটা হিসাব করতে পারি তাহলে এটাই হবে এই বক্সের মধ্যে যে গ্যাস আছে তার জন্য এই বক্সের মধ্যে মোট চাপের পরিমাণ, কারণ চাপ সব দিকে সমান হয়। আমার এই কথাগুলো কি বুঝছো সবাই, না আবার বলবো? এখন যা বলছি এটা কি বোঝা গেছে? গ্যাসের, ওয়াও থ্যাংক ইউ, তাহলে সব দিক দিয়ে সমান পরিমাণ চাপ দেয়। তুমি একটা কোনো জায়গায় চাপ মেজার করতে পারছো মানে সব জায়গায় চাপের পরিমাণ সমান। হ্যাঁ, লিমন আমি আবার বলতেছিলি দেখো, যে একটা পাত্রের মধ্যে যখন